ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প ফুল রাজকুমারী। সাত সমুদ্র ১৩ নদীর পাড়ে একটি রাজ্য ছিল। সেই রাজ্যে রাজার একটি মাত্র মেয়ের নাম ছিল ফুল রাজকুমারী। রাজকুমারী ছিল অপূর্ব সুন্দরী, তার গুণও ছিল অপরিসীম। রূপে গুণে সে সকলকে মুগ্ধ করত। রাজকুমারী রূপ ও গুণের কথা দূর দূর দেশ পর্যন্ত লোক জানতে শুরু করলো। রাজকুমারীর নাম ফুল রাজকুমারী হওয়ার পিছনে বিশেষ কারণ ছিল। রাজকুমারীর ফুল খুব ভালো লাগতো। তিনি নানা রকম ফুল বাগানের থেকে তুলতেন আর তিনি চুলে লাগাতেন। তাই জন্যই সবাই তাকে ফুল রাজকুমারী বলে ডাকত। রাজা রাজকুমারীকে নিয়ে খুব গর্ব করতেন। তিনি সবসময় বলতেন, আমার মেয়ে কত সুন্দরী, কত গুণবতী, ঠিক যেন স্বর্গের থেকে নেমে এসেছে একটি ছোট্ট পরী। দিনে দিনে রাজকন্যা আরো বড় হতে শুরু করলো। একসময় রাজা রাজকুমারীর জন্য পাত্র খুঁজতে শুরু করলেন। বিভিন্ন রাজ্যের রাজপুত্রদের ডাকা হলো সভা বসানোর জন্য। রাজকুমারী পছন্দ করবেন তার পছন্দ মতো পাত্রকে। সে এক বিশাল সভা হলো। সেখানে নানা দেশের থেকে রূপবান সব রাজকুমাররা এসে উপস্থিত হলো। তারা এক এক বিদ্যায় পারদর্শী। তাদের বিদ্যা তারা প্রদর্শন করলেন রাজা ও রাজকন্যার সামনে। তাদের রূপও মুগ্ধ করল রাজাকে। কিন্তু রাজকন্যার মন কেউ কাটতে পারল না। রাজকন্যার কাউকে পছন্দ হলো না। এইভাবে দিন কাটতে থাকে। রাজকন্যার মনে কাউকেই ভালো লাগছে না। কাউকে যেন রাজকন্যা পছন্দ করে উঠতে পারছেনই না। রাজার এই নিয়ে ভীষণ দুঃখ। রাজকন্যা তার নিজের পছন্দ মতো জীবনসঙ্গী বেছে নিতে পারছে না, খুঁজে পাচ্ছে না। রাজা এটা নিয়ে দিন রাত ভাবতে শুরু করে। দিন রাজকুমারী রাজাকে বললেন, বাবা, আমি তোমার পছন্দ মতো জীবনসঙ্গী এখনো খুঁজে পেলাম না। তুমি যদি আমাকে সাহস দাও, তাহলে আমি একটি কথা বলতে পারি তোমায়। রাজা তখন বললেন, হ্যাঁ মা, বলো। তখন রাজকুমারী বললেন, বাবা, আমি স্বপ্ন দেখেছি। ৭ সমুদ্র ১৩ নদীর পাড়ে রূপকুমার নামে এক রাজপুত্র থাকে। আমার তাকেই বিয়ে করার ইচ্ছে। আমি তার কাছে যেতে চাই। রাজা বললেন, তা কি করে হয়? স্বপ্ন কি কোনোদিন বাস্তবে সত্যি হয়? তুমি বললেই কি সেখানে যাওয়া যায়? রাজকন্যা এরপর বলেন, বাবা, তুমি অনুমতি দিলেই আমি যাব। আমি যে দেখতে চাই সেখানে কোন দেশ আছে, সেই দেশে সত্যিই কি রাজকুমার আছে কি নেই। শুধু আমায় একবার যেতে দাও। আমি যদি সেখানে গিয়ে আমার স্বপ্নের রাজপুত্রকে না পাই, তাহলে তুমি যাকে বলবে আমি তাকেই করে নেব। আমি তোমার অনুমতি নিয়েই যেতে চাই বাবা। রাজা বলেন, ঠিক আছে মা, তুমি যখন নিজের জীবনসঙ্গীকে খুঁজতে চাও তখন আমি বাধা দেব না। তুমি যেতে পারো, কিন্তু আমার লোকজনকে তোমার সঙ্গে পাঠাবো। তুমি যেখানে থাকবে সেখানে আমার লোকজনরা তোমার সহযোগিতা করবে। প্রয়োজনে তারা আমাকে খবরও তো এসে দিতে পারবে। রাজকুমারী এরপর রাজার কথায় হ্যাঁ বলে। রাজকুমারীকে এরপর রাজা তার সব থেকে দ্রুত গতির ঘোড়াটি দেয়। রাজকুমারীর যেমন রূপ ছিল তেমন গুণও ছিল। সে অস্ত্রবিদ্যা, ঘোড়া ছোটানো সবকিছুই জানত। তীর ধনুক চালানো তার কাছে কোনো ব্যাপার ছিল না। সে সমস্ত রকম বিদ্যাতে পারদর্শী ছিল। পরের দিন সকালে তীর বেগে ঘোড়া ছুটিয়ে রাজকুমারী রওনা দেন ৭ সমুদ্র ১৩ নদীর পাড়ে যাওয়ার জন্য। রাজকুমারী অনেক দুর্গম পথ পার হয়ে সেইখানে গিয়ে পৌঁছে যান। কিন্তু সেখানে কোনো দেশ দেখতে পান না। একটা ফাঁকা মরুভূমি। মরুভূমি ছাড়া কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। দু চোখের সামনে শুধু মরুভূমিই ভেসে উঠছে। রাজকুমারী হতাশ হয়ে পড়লেন তা দেখে, আর মনের মধ্যে ভাবলেন, তাহলে তার স্বপ্নের রাজকুমার এখানে নেই। তিনি ভুল স্বপ্ন দেখেছিলেন। তাহলে তার বাবার কথাটাই ঠিক ছিল। স্বপ্ন সত্যি হয় না, স্বপ্ন অবাস্তব। রাজকুমারী ফিরে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছিলেন, কিন্তু সন্ধ্যা নেমে যায়। এমন সময় সন্ধ্যা হয়ে গেছে দেখে রাজকুমারী তার লোকজনদের বলেন, না, এখানে আজ রাতটাই কাটাতে হবে। কাল সকালেই আমরা সকলে মিলে দেশে ফিরে যাব। রাজকুমারীর এরপর লোকজনেরা বড় বড় তাঁবু লাগিয়ে দেয়। সেখানে রাজকুমারী মরুভূমিতেই রাত কাটানোর জন্য প্রস্তুত হন। মশাল জ্বালানো হয়, রাজকুমারীর জন্য খাবার প্রস্তুত করা হয়। রাজকুমারী তাঁবুতে বিশ্রাম করছিলেন। হঠাৎ তার চোখে পড়ে হাজারো তারা যেন আকাশে এক জায়গায় একত্রিত হয়েছে।
রাজকুমারী তাঁবুর থেকে বেরিয়ে আসেন সেটা স্পষ্টভাবে দেখার জন্য। যেই তিনি আকাশের দিকে তাকান, দেখেন আকাশটা সত্যি কি সুন্দর। মরুভূমির জন্য আকাশটা অনেক খোলামেলা, অনেক বড় লাগছে। চারিদিকে ধুধু প্রান্তর, আর আকাশ যেন মরুভূমির শেষ প্রান্তে এসে মিশে গেছে। রাতের অন্ধকারে তারাগুলো চকমক করছে, যেন আকাশে হাজারো হিরে ছড়ানো আছে। এত সৌন্দর্যের মাঝে তিনি লক্ষ্য করলেন সেই জায়গাটার দিকে, যেখানে মনে হচ্ছে হাজারো তারা একত্রিত হয়েছে। ভালো করে স্পষ্টভাবে তিনি তাকিয়ে দেখলেন একটা বিশাল বড় আলো আকাশের থেকে যেন ধেয়ে নেমে আসছে নিচের দিকে। রাজকুমারী অবাক হয়ে তাকিয়ে রইলেন। একটা ভীষণ বড় জ্যোতি এসে যেন নিচে মরুভূমির এক প্রান্তে গিয়ে সেখানটা অনেক আলোকিত করে তুলল। রাজকুমারী সত্যি অবাক হলেন। সেই আলোটার খোঁজে, সেই আলোটা কোথায় গিয়ে মিশল দেখার জন্য রাজকুমারী তার লোকজনদের ফেলে একাই ছুট দিলেন। ছুটতে ছুটতে রাজকুমারী পৌঁছে গেলেন সেইখানে যেখানে আলোটা গিয়ে মিশেছে। রাজকুমারী তাকিয়ে দেখলেন এক দিব্য রাজ্য আলোয় আলোকিত। রাজকুমারী তাকিয়ে দেখলেন এক বিশাল বড় সেখানে সোনার রাজপ্রাসাদ চকমক করছে। কি উজ্জ্বল সেই সোনার রাজপ্রাসাদ! আকারে এত বড়, রাজকুমারীর 100 রাজপ্রাসাদের সমান। রাজকুমারী তখন ভাবছিলেন, এটা কি স্বপ্ন না সত্যি? বাস্তবে তিনি আদেও কি দাঁড়িয়ে আছেন সোনার রাজপ্রাসাদে? এমন রাজপ্রাসাদ তিনি ছোট থেকে জীবনে কোনোদিন দেখেননি, কারুর মুখেও শোনেননি। সোনা দিয়ে পুরো রাজপ্রাসাদ তৈরি হয়? এত বড় রাজপ্রাসাদ কত সোনা দিয়ে তৈরি? রাজকুমারী রাজপ্রাসাদের দরজার দিকে যেই এগোলেন, তিনি দেখলেন দরজা খোলার সাথে সাথেই সামনে এক বিশাল বড় বাগান। সেই বাগান এত লম্বা যে রাজকুমারীর সেই বাগানের পথ হেঁটে পার হতেই ঘণ্টাখানেক সময় লাগবে। পৃথিবীর সব ফুল যেন এই বাগানের মধ্যে লাগানো আছে, এমন কোনো ফুল নেই যা এই বাগানে নেই। রাজকুমারী এত ফুল দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। তিনি মহা আনন্দে খুশিতে সব ফুলগুলো স্পর্শ করে করে দেখতে থাকলেন। কয়েকটা ফুল তিনি তুলেও ফেললেন আর মহা আনন্দে নিজের চুলে এঁটে নিলেন। এদিকে যেই তিনি ফুলটা তুললেন, সেই একটা বিকট শব্দ হতে শুরু করলো গোটা রাজপ্রাসাদে। চারিদিক থেকে শব্দটা যেন হাঁ করে রাজকুমারীকে গিলে খেতে আসছে। কয়েক মুহূর্তের মধ্যে তিনি দেখলেন হাজারো সিপাই ছুটে আসছে তার দিকে। রাজকুমারী পরিস্থিতিটা দেখে একটু ভয় খেয়ে গেছিলেন, কিন্তু তিনি তো খুবই সাহসী ছিলেন, তাই তিনি কোথাও পালিয়ে গেলেন না, দাঁড়িয়েছিলেন সেই পরিস্থিতিতেও সেখানে। তিনি দেখলেন হাজারো সিপাই তার সামনে এসে দাঁড়ালো। তিনি ভাবছিলেন তিনি হয়তো এই রাজপ্রাসাদে এসে ফুল তুলে ভুল করেছেন। বিনা অনুমতিতে ফুল তোলার জন্যই হয়তো তাকে এরপর কেউ শাস্তি দেবে। কিন্তু তিনি দাঁড়িয়েছিলেন, ভুল যখন করেছেন শাস্তি তো তাকে মাথা পেতে নিতেই হবে। এমন সময় তিনি দেখলেন হাজারো সিপাই দুভাগে ভাগ হয়ে গেল। মাঝে এক লম্বা পথ দিয়ে এক দিব্য পুরুষ হেঁটে আসছে। এক রূপবান রাজকুমার তার কাছে এসে সামনে দাঁড়ালো। রাজকুমারী আর চোখ ফেরাতে পারছিলেন না সেই রাজকুমারের থেকে। এদিকে রাজকুমার, সেও রাজকুমারীকে দেখে খুবই খুশি হলেন। রাজকুমার রাজকুমারীর হাত ধরলেন, তারপর বললেন, তোমারই অপেক্ষায় তো আমি ছিলাম এত যুগ। রাজকুমারী অবাক হয়ে গেলেন, এ কি স্বপ্ন নাকি সত্যি? রাজকুমার রাজকুমারীর হাতটি ধরে ভেতরে নিয়ে গেলেন। কি বিশাল বড় প্রাসাদ! মণিমাণিক্যে অজস্র রত্ন দিয়ে শোভিত এক একটি দেওয়াল, মেঝেতেও হাজারো রত্ন যেন ছড়ানো আছে। রাজকুমারী ভাবছিলেন যেন তিনি পৃথিবীতে আর নেই, স্বর্গে এসেছেন। এমন সময় সেই রাজকুমার রাজকুমারীকে একটি বিছানার ওপর বসিয়ে হাতের ওপর হাত নিয়ে বললেন, হে রাজকন্যা, আমি তোমারই অপেক্ষা করছিলাম। আমি জানতাম তুমি আসবে। এই পৃথিবীতে তুমিই সে রাজকন্যা যে চরম সাহসী, নির্ভীক। তুমি আমাকে স্বপ্নে দেখার পর হাতে হাত দিয়ে ঘরে বসে থাকোনি, আমাকে খোঁজার জন্য আমার ভালোবাসার টানে এখানে উপস্থিত হয়েছ। তুমি তোমার সাহস দেখিয়েছ, তোমার নির্ভীক চরিত্রে প্রদর্শন করে তুমি এত দূরে ছুটে এসেছ। আমি সত্যি তোমাকে দেখে, তোমাকে পেয়ে খুব খুশি হয়েছি। আমি চাই তুমি এই রাজ্যের একমাত্র মহারানী হও। রাজকুমারী তখন রাজকুমারের দিকে তাকিয়ে বললেন, সত্যি? আমি আপনাকে স্বপ্নে দেখেছিলাম, আপনি সেই আমার স্বপ্নের রাজপুত্র। স্বপ্ন সত্যি হয়?
আমার তো এটা জানা ছিল না। আমি ভাবতাম স্বপ্ন কোনোদিন বাস্তবে সম্পূর্ণ করা যায় না। তখন রাজকুমার রাজকুমারীর হাত ধরে বলে, স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু স্বপ্নকে বাস্তব করতে গেলে স্বপ্নের দিকে এগোতে হয়। তাহলেই স্বপ্নকে বাস্তবে সম্পূর্ণ করা সম্ভব। তুমি যদি স্বপ্ন দেখার পর হাতে হাত দিয়ে ঘরে বসে থাকতে, তাহলে তো তুমি আমায় পেতে না। তুমি স্বপ্ন দেখার পর থেমে থাকোনি। তুমি আমাকে খুঁজেছো, চেষ্টা করেছো, তাই তুমি আজ আমায় পেয়েছ। রাজকুমারী এরপর বুঝতে পারে, মনের জোর থাকলে, মনের ইচ্ছে থাকলে স্বপ্নকেও বাস্তবে সম্ভব করা অবশ্যই সম্ভব। রাজকুমারী তার স্বপ্নে রাজপুত্রকে পেয়ে খুব খুশি হয়। তিনি ফিরে যান লোকজন নিয়ে তার পিতার কাছে। তার পিতাকে গিয়ে তিনি সব খুলে বলেন। রাজা এরপর মেয়ে তার জীবনসঙ্গী খুঁজে পেয়েছে দেখে খুব খুশি হন। রাজা এরপর রাজকুমারীর সাথে রাজকুমারের বিয়ে দিয়ে দেন। তারা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।